এই ফ্লাইটটা ট্রান্সপন্ডার অফ রেখেছিল যতক্ষণ ও বাংলাদেশের আকাশে ছিল। ইন্ডিয়ার কাছে শেখ হাসিনা ফ্লাইটটা নিজেকে জানান দেয়, কিন্তু বাংলাদেশের আকাশে এটাকে দেখতে পাওয়া যায়নি। এতটাই প্রিকশনস নেওয়া হয়েছিল শেখ হাসিনার ফ্লাইটটা নিয়ে। শেখ হাসিনা বহনকারী যে ফ্লাইটটা, সেটা ট্রেনিং ফ্লাইট ছিল। একটা ট্রেনিং ফ্লাইট কি একটা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করতে পারে? ক্লিয়ার ফর টেক অফ, উই আর রোলিং। আপনারা এতক্ষণ শুনছিলেন শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের ককপিটের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথন। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে শেখ হাসিনা যখন ইন্ডিয়া গেল, তখন উড্ডয়নের শেষ মুহূর্তে ছিল এই কথোপকথন। আপনারা জানেন সম্প্রতি শেখ হাসিনার একটা অডিও ভাইরাল হয়েছে, যেখানে ওনাকে বলতে শোনা যাচ্ছে, আমি পাশেই আছি, চট করে আসবো। উনি কবে আসবেন, কোথায় আছেন, সেটা ভবিষ্যতে ঠিক করবে। এখন বরং আমরা আলোচনা করি শেখ হাসিনা কিভাবে 5 তারিখে দেশ ছেড়ে চলে গেলেন। এই সংক্রান্ত একটা রিপোর্ট ছাপা হয়েছে ডেইলি স্টারে। এই নিয়ে আজ স্টার ভিউজ রুমে কথা বলবো ডেইলি স্টার সিনিয়র রিপোর্টার জাইমা ইসলামের সাথে। পার্থদা, ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য। পার্থদা, আপনি নিশ্চয়ই জানেন বিষয়টা, কিন্তু শেখ হাসিনার ফ্লাইটটা কিন্তু যখন ঢাকা থেকে টেক অফ করে, ইট ওয়াজ হাইডিং ইটসেলফ। এবং আমি সেটা কিভাবে আমরা সেটা বলি, আমরা রিপোর্টে দেখেছি যে শেখ হাসিনার ফ্লাইট ট্রেনিং মিশন হিসাবে উড্ডয়ন করেছে। আমরা এয়ার ট্রাফিক কন্ট্রোলার থেকে ফ্লাইট প্রগ্রেস ট্রিপ নামে একটা কাগজ হাতে পেয়েছি। এই কাগজটা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে থাকে। এখানে লেখা থাকে যে কোন ফ্লাইট, প্লেনের নামটা কি, ফ্লাইট নাম্বারটা কি, প্লেনটা কি ধরনের, কয়টার সময় এটা রানওয়েতে উঠবে এবং কয়টার সময় রানওয়ে থেকে এটা টেক অফ করছে এবং কোথায় যাচ্ছে, এই ধরনের ডিটেলস দেয়া থাকে। তো আমরা শেখ হাসিনার যে ফ্লাইট AJAX 1431, ওইটার ফ্লাইট প্রগ্রেস ট্রিপটা আমরা হাতে পেয়েছি। ওখানে দেখা যাচ্ছে যে এটা ট্রেনিং মিশন হিসাবে উড়ে যাচ্ছিল। এখন আপনি জানেন যে ফ্লাইট শেখ হাসিনাকে বহন করে ইন্ডিয়া নিয়ে যাচ্ছে, সেটা নিশ্চয়ই কোনো ট্রেনিং ফ্লাইট না। ট্রেনিং ফ্লাইট কি মানে হচ্ছে, আমাদের এয়ারফোর্সের বিভিন্ন যে ফাইটার জেটস গুলো আছে, সেগুলো নিয়ে ওরা হয়তো আকাশে উঠবে, ওখানে they're going to do training in the skies. এই ট্রেনিং ফ্লাইট কিন্তু কখনো ইন্ডিয়াতে যাবে না, ইন্ডিয়া গিয়েছিল। আমি এটাও এখানে বলতে চাই যে এই ফ্লাইটটা ট্রান্সপন্ডার অফ রেখেছিল যতক্ষণ ও বাংলাদেশের আকাশে ছিল। মানে পুরোটা সময় যে ঢাকা থেকে সে যখন বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার পর্যন্ত যাচ্ছে, কোনো মুহূর্তে একটা বারের জন্য প্লেনটাকে আকাশে দেখা যায় নাই। ট্রান্সপন্ডারটা অন করেছিল যখন সে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, এটা হচ্ছে বাংলাদেশ ঢাকা কলকাতার রুটে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে এসে তখন ট্রান্সপন্ডারটা অন করে ইন্ডিয়ার কাছে শেখ হাসিনা ফ্লাইটটা নিজেকে জানান দেয়, কিন্তু বাংলাদেশের আকাশে এটাকে দেখতে পাওয়া যায়নি। এতটাই প্রিকশনস নেওয়া হয়েছিল শেখ হাসিনার ফ্লাইটটা নিয়ে। দিল্লির ফ্লাইট গুলো নর্মালি বাংলাদেশ থেকে রাজশাহীর উপর দিয়ে যায়, কিন্তু আপনার রিপোর্টে আপনি মেনশন করেছেন এটা যশোর হয়ে কলকাতার দিকে গেছে। দাদা, আমরা তো জানি যে সে নেমেছিল হচ্ছে হিন্ডন এয়ারবেসে, দ্যাটস ইন গাজিয়াবাদ, হ্যাঁ 30 কিলোমিটার away from দিল্লি। কিন্তু আমরা দেখেছি যে সে কলকাতা হয়ে ডিটোর হয়ে গেছিল। অনেকে কিন্তু বলছিল যে শেখ হাসিনা আগরতলা গেছে, এই ধরনের অনেক কথা কিন্তু শোনা গেছিল, এখন রিপোর্টও ছাপা হয়েছিল। হ্যাঁ, কিন্তু উই নো দ্যাটস ফলস। কিভাবে আমরা সেটা জানি? একটা হচ্ছে যে সে যখন বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে এসে পৌঁছায়, সেটা ছিল হচ্ছে ঢাকা কলকাতার রুটে, ওই পয়েন্টে এসে ট্রান্সপন্ডারটা সে অন করে এবং জিপিএস লোকেটরটা সে অন করে ফেলে, এটাকে বলে ADSB। ওইটা অন করার ফলে আমরা তখন দেখতে পাই যে প্লেনটা কোন ট্র্যাকে বা কোন রুটে প্লেনটা যাচ্ছে, উই স ইট গোয়িং সাউথ। দ্বিতীয়ত, আমাদের কাছে ককপিটের পুরো রেকর্ডিংটা আছে যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কথা বলছিল সে। ওখানে এয়ার ট্রাফিক কন্ট্রোল, আমাদের ঢাকার এরিয়া কন্ট্রোল, যে তারা ক্লিয়ারলি পাইলটকে বলেছে রিপোর্ট টু কলকাতা এরিয়া কন্ট্রোল। তার মানে কলকাতার সাথে পাইলটের যোগাযোগ হয়েছিল, কলকাতার যে এয়ার ট্রাফিক কন্ট্রোল, তাদের সাথে পাইলট যোগাযোগ করেছে এবং যোগাযোগ করে ওইখান থেকে তারা তখন মানে কলকাতা হয়ে ডিটোর হয়ে তারা দিল্লিতে গিয়েছে। কিন্তু বাংলাদেশ, আমরা ধরুন ঢাকা থেকে যদি আমরা ইন্ডিয়া যেতে চাই, আমরা কোথায় কোথায় যেতে পারি? আমরা ঢাকা টু আগরতলা যেতে পারি, আমরা ঢাকা টু আসাম যেতে পারি, ঢাকা টু দিল্লি অফ কোর্স আছে ডিরেক্টলি, এন্ড ডিরেক্ট ফ্লাইটস আছে হচ্ছে ঢাকা টু কলকাতা। মানে দিস আর সাম অফ দ্য ডিরেক্ট ফ্লাইটস দ্যাট উই হ্যাভ, তাই না? তো এর মধ্যে ঢাকা টু কলকাতা যে রুটটা, এই রুটটাতেই বাংলাদেশি এয়ার স্পেসে সবচেয়ে কম সময় খরচ করতে হবে বা সবচেয়ে কম সময় থাকতে হবে এই রুটটাতে। মানে শেখ হাসিনা কি চেয়েছিল যে আর্লিয়েস্ট পসিবল টাইমে বাংলাদেশের আকাশ সীমা সে ক্রস করবে?
শেখ হাসিনার ফ্লাইট ট্রান্সপন্ডার অফ করে নিজেকে একটা ট্রেনিং ফ্লাইট হিসাবে জানান দিয়ে উড়ে যাচ্ছিল। তো নিশ্চয়ই আমরা ওটাই ধারণা করতে পারি যে সে বাংলাদেশি এয়ার স্পেসে যতটা কম সময় সে থাকা যায় সেটাই উনি আসলে চাইছিলেন। বা কলকাতার উপরে গেল কতটা সময়ের পাইলটরা বলে যে ঢাকা টু দিল্লি যে রুটটা, ওখানে রাজশাহীর উপর থেকে যদি যাওয়া হয় তাহলে about 10 to 15 minutes more। তো এমন 10-15 মিনিটও বাংলাদেশ এয়ার স্পেসে বেশি সময় ওনারা থাকতে চাইছিলেন না। ঢাকা থেকে একটা কমিউনিকেশন কিন্তু কলকাতা বা ইন্ডিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কিন্তু হয়েছিল। হ্যাঁ, এবং আমরা জানি যে শেখ হাসিনা ওই মুহূর্তে কিন্তু উনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে উনি পদত্যাগ করেছেন, কিন্তু পদত্যাগ করার পরে উনি যখন ডিসাইড করলেন যে না উনি সিভিল ফ্লাইটের সময়টা পরিবর্তনের কথা আপনি আপনার রিপোর্টে লিখেছেন। তো শেখ হাসিনার ফ্লাইটের ওই সময়টা আমি মনে করতে পারি 5 তারিখে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, সবাই অপেক্ষা করছে যে সেনাপ্রধান কখন ভাষণ দিবেন, বাট সেনাপ্রধানের ভাষণও একটু একটু করে পিছাচ্ছে, 2-3 বার পিছালো। শেখ হাসিনার ফ্লাইটটাও আপনার রিপোর্ট অনুযায়ী এটাও পিছিয়েছে। এই দুটার সাথে কোন রকম সেদিন ওই মুহূর্তে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশি মাটিতেই, উনি শুধু গণভবন থেকে এক্সিট করে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু উনি তখনও বাংলাদেশি মাটিতে। শেখ হাসিনার ফ্লাইট ট্যাক্সিতে ওঠে 3:09 এবং আকাশে ওঠে 3 মিনিট পরে। আপনার মনে আছে নাকি জানি না, আর্মি চিফের ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু ভাষণটা টাইমিং ছিল দুপুর 2টায়। হ্যাঁ, ওই ভাষণে উনি বলবেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি, এরকম একটা ভাষণ হওয়ার কথা ছিল বলে আমাদেরকেও বলা হয়েছিল যে ওই ভাষণে এগুলোই বলা হবে। আমরা জানতাম যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন এই জিনিসটা যে অ্যানাউন্সমেন্ট করা হবে 2টার সময়, কিন্তু 2টার ভাষণ বললো যে না এটা 1 ঘন্টা পোস্টপন করা হচ্ছে, 3টায় হবে। 3টার সময় আমরা টিভি খুলে দেখি যে 3টার ভাষণ হচ্ছে না, পোস্টপন করে এটাকে 4টায় বা 4টার একটু আগে নেওয়া হয়েছে। এটার মূল কারণটাই হচ্ছে যে 2টার সময়ও শেখ হাসিনা বাংলাদেশে, 3টার সময়ও শেখ হাসিনা বাংলাদেশে, 3:11 তার ফ্লাইট আকাশে ওঠে। শেখ হাসিনার ফ্লাইট শুধু আকাশে না, শেখ হাসিনার ফ্লাইট বাংলাদেশি এয়ার স্পেস থেকে বের হওয়ার পরে আর্মি চিফ মাইকের সামনে দাঁড়িয়ে ভাষণ দেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জাইমা, আপনার রিপোর্টে আপনি মেনশন করেছেন যে শেখ হাসিনার উড্ডয়নকারী, শেখ হাসিনা বহনকারী যে ফ্লাইটটা সেটা ট্রেনিং ফ্লাইট ছিল। একটা ট্রেনিং ফ্লাইট কি একটা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করতে পারে? গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছেন দাদা। না, পারে না। একটা ট্রেনিং ফ্লাইট শুধুমাত্র ধরুন একটা এয়ারফোর্সের একটা ফাইটার জেট or এয়ারফোর্সের একটা মিলিটারি এয়ারক্রাফট would be able to cross into the skies of another country only in a situation of war. We are not in a situation না, কেউই যুদ্ধ অবস্থায় নেই, আমাদের সাধারণ স্বাভাবিক রিলেশনস চলছে। এমনকি যখন শেখ হাসিনার ফ্লাইটটা আকাশে, ওই মুহূর্তে তখন একটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কলকাতা থেকে কিন্তু ঢাকা আসছিল, এটা শেখ হাসিনার ফ্লাইটের নিচে ছিল। এটা আমরা জানতে পারি কিভাবে, যে ককপিটের যে রেকর্ডিংটা, ককপিটের রেকর্ডিং আমরা শুনছিলাম যে পাইলটকে এয়ার ট্রাফিক কন্ট্রোল বলছিল এই দেখো সামনে কিন্তু একটা এয়ারবাস একটা আসতেছে তোমার দিকে। মিলিটারি এয়ারক্রাফট নিজেকে ট্রেনিং ফ্লাইট হিসেবে জানান দিয়ে যখন পাশের দেশে যাচ্ছে, তার মানে এখানে পাশের দেশের সম্মতি ছিল, না হলে এটা কখনোই পারবে না। এবং এই কনভারসেশন গুলো ওদের, এই কমিউনিকেশন গুলো ওদের আগেই হয়ে গেছিল। যেরকম আমরা দেখেছি যে শেখ হাসিনার ফ্লাইটকে একটা স্কোয়াক কোড দেওয়া হয়েছিল। স্কোয়াক কোড মানে হচ্ছে একটা 4 ডিজিটের আলফা নিউমেরিক কোড। তার ফ্লাইটেরটা ছিল 4131। প্রত্যেকটা এয়ারক্রাফটকে এই স্কোয়াক কোডটা দেওয়া হয়। এই স্কোয়াক কোডটা দিয়ে এয়ারক্রাফট গুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা যায়, যে আকাশে উঠছে যারা যারা, এক একটার কোড এক এক রকম হয়, এবং ওই কোডটার সাথে কিন্তু ওই ফ্লাইট সংক্রান্ত সকল ডিটেলস অ্যাটাচ থাকে। তো এই স্কোয়াক কোডটা আগে থেকেই, যেরকম আমরা জানি, কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে দিয়ে দেওয়া হয়েছিল। এবং যখন একটা ট্রেনিং ফ্লাইট কলকাতার আকাশে বা ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিম বাংলার আকাশে যখন আসলো, তখন ওই স্কোয়াক কোড দিয়ে তারা আইডেন্টিফাই করেছিল যে হ্যাঁ এটাই হচ্ছে সেই ট্রেনিং ফ্লাইটটা, সেই মিলিটারি এয়ারক্রাফটটা যেটা শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়া আসছে। তার মানে পুরো বিষয়টাই আসলে, যদিও শেখ হাসিনার ফ্লাইট বাংলাদেশের আকাশে বা বাংলাদেশের মাটিতে নিজেকে লুকিয়ে রেখেছিল, আগে থেকেই কিন্তু ঢাকা এবং
ইন্ডিয়ার যোগাযোগ হয়ে গেছিল, যাতে করে তারা আইডেন্টিফাই করতে পারে ওই ফ্লাইটটা কে এবং কাকে নিয়ে আসছে। সরকারকে খুব ভালো করে বোঝেন, হাউ দ্য গভর্নমেন্ট ফাংশনস। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে ওই ক্রুশিয়াল মুহূর্তে যখন জনগণ গণভবনের দিকে আগাচ্ছে এবং শেখ হাসিনা পালানোর সিদ্ধান্তটা নিল, শেখ হাসিনাকে ইন্ডিয়া যাওয়া নাকি আসলে কোনো অনুমতির বিষয় ছিল? মানে এখানে কি কিভাবে করে হতে পারে, মানে সরকারের মধ্যে কি কি ধরনের প্রসেসেস গুলা করতে হয় এই জিনিসটা এক্সিকিউট করার জন্য? আমার মনে হয় যে ইন্ডিয়ার ফরেন মিনিস্টার তো বলেছে যে ইন্ডিয়াকে জানানো হয়েছিল, শর্ট নোটিশে জানানো হয়েছিল। আমার ধারণা ওই সময় সেনাপ্রধান তার জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, বাট শেখ হাসিনা পরে বলেছেন যে না, মানে আওয়ামী লীগের তরফ থেকে বলা হয় যে না, উনি পদত্যাগ করেন না, ওনার পদত্যাগ নিয়ে একটা ধোঁয়াশা। প্রফেসর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিলেন 8 তারিখে। সো 5 থেকে 8 পর্যন্ত লিটারেলি ওই সময় বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না। সো শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গেলেন, কে অনুমতি দিল? আসলে ওই সময় অনুমতি দেওয়ার অথরিটিটা কে ছিল? দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট দ্যাট টাইম। সো এটা এখনো পর্যন্ত এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে যে শেখ হাসিনাকে যাওয়ার এই যে সেফ এক্সিটের অনুমতিটা কোথা থেকে আসলো, কে দিল? এখনো পর্যন্ত গভর্নমেন্ট এ ব্যাপারে কোনো কিছু ক্লিয়ার করেনি। আমরা এখন আমাদের আরো ওয়েট করতে না, তো এই গভর্নমেন্টকে ক্লিয়ার করতে হবে কে ওই সময় অনুমতি দিল এবং কিভাবে উনি গেলেন। নিশ্চয়ই ভবিষ্যতে কোনো এক সময় আমরা জানতে পারবো। এই প্রশ্নের উত্তরগুলো জানা জরুরি, নিয়ে তো কথা চলছে। এক্সট্রাডিশন আপনি যখন প্রাক্তন পাইছেন, তাহলে এই প্রশ্নগুলোও করতে হবে যে সে গেল কি করে, সেফ এক্সিট পেলো কিভাবে।